ছিল বৈষম্য বিরোধী সমাবেশ। আমরা জানি গোটা দেশে আজকে বৈষম্য রাজ করছে, প্রত্যেকটা ক্ষেত্রে আজকে বৈষম্য বিশেষভাবে পরিলক্ষিত হচ্ছে। ধর্মীয় ক্ষেত্রে বৈষম্য, একজনা হিজাব পরে সার্টিফিকেট নিতে পারবে না, অন্যদিকে আর একজন ধর্মীয় পোশাক পরে মন্ত্রিত্ব চালাতে পারবে। শিক্ষাক্ষেত্রে বৈষম্য, যে সমস্ত এলাকায় মুসলমানরা বসবাস করে, সংখ্যালঘুরা বসবাস করে, সে সমস্ত এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান হবে না। শিক্ষা প্রতিষ্ঠান হলে সেখানে শিক্ষক থাকবে না, পাশাপাশি অন্যান্য এলাকায় সেখানে শিক্ষা প্রতিষ্ঠান থাকবে। জাতিগত ক্ষেত্রে বৈষম্য, এমনকি বিচার বিভাগেও আজকে আমরা বৈষম্যকে অনুভব করছি। গত 5 বছর থেকে শারজিল ইমাম, ওমর খালিদ, আনিস আহমেদ এরা সবাই জেলের ভিতরে আছে, কিন্তু রাম রহিম সহ এই সমস্ত বাবারা আজকে বাইরে আছে। দেশের সুনামধন্য যে বিজ্ঞানী সোনম ওয়াংচুক, সে আজকে জেলে আছে, কিন্তু বাবা রাম রহিম সে আজকে জেলের বাইরে। এই বৈষম্য সমস্ত জায়গায় আমরা অনুভব করেছি। তাই বৈষম্যের বিরুদ্ধে আমাদের এই আওয়াজ। ভারতের সংবিধানের আর্টিকেল 14, 15, 16, 17 ভারতের প্রত্যেকটা নাগরিককে সমান অধিকার দিয়েছে। তার নাগরিকত্বের অধিকারকে প্রয়োগ করার ক্ষেত্রে কোনো বৈষম্য হবে না, কিন্তু আজকে আমরা দেখছি নাগরিকরা প্রত্যেকটা ক্ষেত্রেই বৈষম্যের শিকার হচ্ছে। তাই দেশের সংবিধানকে সামনে রেখে, সংবিধান অনুযায়ী যে দেশকে পরিচালনা করার দাবি রেখে, অনুচ্ছেদ 14কে আরও মজবুত করার দাবি রেখে আজকের আমাদের এই বৈষম্য বিরোধী সমাবেশ ছিল। এই সমাবেশ থেকে মুর্শিদাবাদ তথা পশ্চিমবঙ্গের সরকারের কাছে আমাদের বক্তব্য হচ্ছে, আপনারা মুর্শিদাবাদকে যেভাবে পিছিয়ে রাখার পরিকল্পনা করেছেন, যে মুর্শিদাবাদ একসময় বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল রাজ্য কার্য পরিচালনা করার জন্য, আজকে সেই মুর্শিদাবাদ সারা দেশের রাজধানী হয়ে গেছে লেবার পরিচালনা করার জন্য। সারা দেশে লেবার সরবরাহ করা হয় এই মুর্শিদাবাদ থেকে। ফলে এই স্বাধীনতার মাত্র 80 বছর পার হতেই কেন মুর্শিদাবাদের সঙ্গে এত বড় বৈষম্য হয়েছে, তার জবাব চাওয়ার জন্য মুর্শিদাবাদের যে এক সময়ের রাজধানী ছিল যে লালবাগ, সেই লালবাগে আজকে আমরা সভা রেখেছিলাম সরকারকে বার্তা দেওয়ার জন্য। আমরা দেখলাম এর আগেও এই সাগরদিঘিতে সভা করতে গিয়ে বাধা দিয়েছিল প্রশাসন থেকে বিরোধীরা, আবার আজকেও শুনলাম এখানেও নাকি সেরকম বাধা দেয়। এটা কিভাবে দেখছেন? প্রশাসন আমাদেরকে বাধা দেয়নি, প্রশাসন বাধা দেয় না, কিন্তু এই টিএমসির গুন্ডা যারা, টিএমসির নেতা যারা, এই টিএমসির আজকের যারা নেতা হয়েছে, একটা সময় ছিল, বলতে কোনো আপত্তি নেই, সিপিএমের আমলে এরা পাটের ভুঁয়ে বাস করত, এরা জঙ্গলে বসবাস করত, এদেরকে কেউ জায়গা দেয়নি। কিন্তু আজকে টিএমসি আসার ফলে এরা আর পাটের ভুঁয়ে বা জঙ্গলে বসবাস করে না, এরা সবাই চেয়ার পেয়ে গেছে। ফলে চেয়ার পেয়ে যাওয়ার পরে এরা নিজেকে কি না ভাবছে আর কি না মনে করছে, ফলে গণতন্ত্রের কণ্ঠ, গণতন্ত্রের গলা টিপে গণতন্ত্রকে হত্যা করার পরিকল্পনা এই নেতারা করেছে। প্রশাসন প্রথম থেকেই কোনো কোনো ক্ষেত্রে প্রভাবিত হয় সরকার দ্বারা, আমরা এটাতে প্রশাসনকে দোষারোপ করছি না। এসআর নিয়ে মানুষ খুব হয়রানির শিকার হচ্ছে। এই যে এটা হাসুল হয়, এখন অনেক বাড়ি ওকে, এটা হাসুল হয় বলছে। প্লেন এসআর নিয়ে অনেক মানুষ হয়রানি হচ্ছে, বৈধ কাগজপত্র দেওয়ার পরও অনেকে বাড়ি হারিয়ে নোটিশে যাচ্ছে। দেখুন, এসআইআর অস্বচ্ছ এখন পর্যন্ত। আগে যতবার হয়েছে এসআর হয়েছে, স্পেশাল রিভিশন হয়েছে,
এবং এটা ঢাক ঢোল পিটিয়ে হয়নি, এটা সম্পূর্ণ রাজনীতি এবং বিজেপি সরকার এনআরসির যে সুড়সুড়ি তুলেছিল সেইটাকে তারা ঘুর পথে করে মানুষকে এটা করছে। কারণ কি, তারা বাংলাদেশি মুসলিমকে এবং রোহিঙ্গা মুসলিম ধরার জন্য নির্বাচন কমিশন অফ ইন্ডিয়ার মাধ্যমে তারা এসআইআর শুরু করেছে। এখানে দেখেছে বাংলাদেশি এবং রোহিঙ্গা মুসলমান নাই, যার ফলে নির্বাচন কমিশন এবং কেন্দ্র সরকারের মুখ পুড়েছে। এরা কি করবে, কোটি কোটি টাকা দেশের খরচ করেছে, কোটি টাকা খরচ করে এসআইআর করে যখন কোনো বাংলাদেশি পায়নি, তখন তারা কি করছে, এই মোহাম্মদ আলী বা শেখ বা বিভিন্ন নামের আকার ওকার বানানের ভুলের কারণে তারা এখন দেখতে চাইছে যে কমসে কম কিছুকে তো হিয়ারিং করা হয়েছে, কাউকে নোটিশ দেওয়া হয়েছে, এদের মুখ বাঁচানোর জন্য এটা করছে। আমরা এসডিপিআইয়ের পক্ষ থেকে স্পষ্ট বলতে চাই, এসআইআর এর নামে যারা বৈধ নাগরিক, বৈধ ভোটার, তাদের যদি কোনো রকমের নাম বাদ যায় এবং তাদেরকে হয়রানি করা হয়, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া আবারও রাস্তায় নামবে এবং জনগণকে নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে নামবে। আমরা সাধারণ মানুষকেও একটা বার্তা দিতে চাই যে আপনারা যাদেরকে ভোট দিয়ে নেতা করেছেন, আপনাদের ভোট না হলে তারা নেতাই হতে পারতো না, অতএব তাদের হুমকিতে আপনারা ভয় করবেন না, আতঙ্কগ্রস্ত হবেন না, আপনারা ভুল ডিসিশন নেবেন না, আপনারা স্পষ্ট থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, কোনো রকমের আতঙ্কগ্রস্ত হওয়ার দরকার নাই। সরকার জনগণের ভোটে সরকার তৈরি হয়েছে। সরকার যদি জনগণ যদি মনে করে সরকারকে চেঞ্জ করে দেবে, যে বারবার আপনাকে কাগজ চেঞ্জ করতে বলছে, নাম চেঞ্জ করতে বলছে, সেই সরকারকে আপনি চেঞ্জ করে দেন আগামীতে। অতএব আপনারা কেউ আতঙ্কগ্রস্ত হবেন না, এটা সরকার রাজনীতি করছে এবং নির্বাচন কমিশন এর জন্য ধিক্কার জানাচ্ছে এবং ন্যাক্কার জন্য ঘটনা করছে। এটা আমরা হয় না মানব না এসডিপিআই। আমাদের ঐতিহাসিক শহর হলো লালবাগ, সেখানে নবাবী শহর বলা হয়, অথচ বর্তমানে বেহাল অবস্থা এই জেলা, সেভাবে বিষয় হচ্ছে মুর্শিদাবাদকে পিছিয়ে রাখা হয়েছে, পুরো ব্রাহ্মণ নেতারা পিছিয়ে রেখেছে। এর আগে আপনারা জানেন সিপিএমের জামানায় মৃগাঙ্গ ভট্টাচার্য, আপনার নিপেন সাহা, নিপেন চৌধুরী, শেখর সাহা এরা নেতা ছিলেন, এই ব্রাহ্মণরাই ছিলেন। আবার কংগ্রেসের জামানায় অধীর চৌধুরী, মনোজ চক্রবর্তী, শিলাদিত্যরা ছিলেন, এরাও কোনো কিছু করেনি আমাদের এই জেলার জন্য। এখন নাড়ুগোপাল মুখার্জি, অপূর্ব সরকার, সায়নী সিংহ রায়, এরাও ব্রাহ্মণ, এরাও আমাদের রাজ্যের, আমাদের জেলার কিছু হবে না। সেই জন্য এসডিপি আন্দোলনটা শুরু করেছে, আমাদের ভোটে তোমাদের রাজ চলবে না। আগামী 2026-এ হাকিকুল ইসলামকে আমরা বিধানসভায় পাঠাবো এবং এসডিপিআইয়ের নেতৃত্বে 80 বছর ধরে যে মুর্শিদাবাদ জেলাকে পিছিয়ে রাখা হয়েছে তার হিসাব নিকাশ পার্লামেন্টে এবং বিধানসভায় আমরা বুঝে নেব। বর্তমানে এখন এসআইআর চলছে, কিন্তু শাসক দল খেলার মেলাতে সাধারণ মানুষকে বাকি রাখছে, কি বলবেন? দেখুন, ম্যাক্সিমাম এমএলএরা কেউ মানে খেলা টুর্নামেন্ট ছাড়ছে, আর কেউ কেউ কোনো এমএলএ আপনার ওই কি বলে, কি পার্টি বলেন একটা, ডিজে পার্টি গান টান করে, ওই সব পার্টি নিয়ে আসছে। তারা পার্টি নিয়ে এসে জনগণকে ভুলিয়ে রাখছে, তারা যেন আন্দোলন না করে, তারা যেন তাদের অধিকারের কথা না বলে। তো এইটা কিন্তু লোককে এত বোকা ভাবার প্রয়োজন নেই। তারা আজকে যে জায়গায় টাকা খরচ করার দরকার নাই সেই জায়গায় খরচ করছে, অথচ আপনার যেখানে জনগণের রাস্তা, স্বাস্থ্য, পরিবহন, শিক্ষা এখানে করছে না। জনগণ বুঝে গেছে, এই জন্য জনগণেরও ফয়সালা আগামী 2026-এ মুর্শিদাবাদ থেকে বিজেপি এবং তৃণমূল শূন্য হবে। ওকে, ধন্যবাদ।